শনিদেব 29 মার্চ রাত্রি 10টা 6 মিনিটে রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে মীন রাশিতে। তো মীন রাশিতে আগে থেকে রাহু অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, বুধ অবস্থান করছে এবং সূর্যদেব অবস্থান করছে। তার সাথে চন্দ্রমা থাকবে। তো চন্দ্রমা তো বেরিয়ে চলে যাবে, আর ওদিকে সূর্য থাকবে 13 তারিখ পর্যন্ত। তো এইখানটাতে অনেকগুলোই কিন্তু যোগ তৈরি হচ্ছে। তো তার মধ্যে একটি যোগ হচ্ছে কি পিশাচ যোগ। কেউ এটাকে দোষ বলছে, তো কেউ এটাকে যোগ বলছে। তো বহু কর্কট রাশির জাতক জাতিকারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করছেন যে এই ব্যাপারে একটা ভিডিও দিতে, যে মানে আতঙ্কিত এক কথায় বলতে গেলে, যে এটা যোগ না দোষ, পিশাচ যোগ না পিশাচ দোষ। এবং এই ব্যাপারে ইউটিউবে মনে হচ্ছে একটা ফ্যাশন চলছে এখন, মানে এত ভয় ধরানোর মতন কাজ করছে যে আসল কথা কেউ বলছে না, শুধু ভয় ধরিয়ে যাচ্ছে। যার জন্য বহু কর্কট রাশির জাতক জাতিকারা যারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন বা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ পাঠাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি এবং সব কিছুই তুলে ধরবো। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই এতগুলো গ্রহের সম্পর্কে, কর্কট রাশির কী হতে যাচ্ছে। তা আজকে আরও ভালো মতন করে পরিষ্কারভাবে আলোচনা করব যে কি হতে পারে, এটা অ্যাকচুয়ালি এটা দোষ না যোগ এই কর্কট রাশির ক্ষেত্রে, এটা আশীর্বাদ না অভিশাপ, সব কিছুই তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো এখনো পর্যন্ত কৌতূহলবশত সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনাদের তো কেবল ঢাইয়া শেষ হচ্ছে, একটা ভালো জায়গায় যাচ্ছেন। তো অনেক ভিডিওই আপলোড হবে শনি, রাহু এবং অন্যান্য গ্রহদের নিয়ে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল মানে অন করে রাখবেন, তাহলে ভিডিওগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছাতে পারবে এবং আপনাদেরই আশা করছি উপকারে লাগবে। তবে আমি কোনো রকম দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা রাশি হিসাবেও দেখতে পারেন, আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো আসি এবার মূল মানে বিষয়ে আসি। সেটা হচ্ছে শনিদেব যখন এই মীন রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। তো কর্কট রাশির ক্ষেত্রে যে মীন রাশিটা, এটা পড়ছে হচ্ছে ভাগ্যের ঘর। এবার শনি অবস্থান করা মানে এইখানটাতে একসাথে শনি থাকছে, রাহু থাকছে, বুধ, শুক্র এবং সূর্য থাকছে। এবার সূর্য 13 তারিখ পর্যন্ত এখানটাতে অবস্থান করবে। তো 13 তারিখ পর্যন্ত কিছুটা হলেও সমস্যা, একটু দেখে শুনে চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে। তারপরে যখন সূর্য রাশি পরিবর্তন করবে, সূর্য তো চলে আসবে একদম কেন্দ্রে এবং উচ্চ অবস্থায় চলে আসবে কর্মের ঘরে। সূর্য হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘরের অধিপতি। কর্মের ঘরে উচ্চ অবস্থায় বসবে, অনেক ভালো পজিশন। আবার ওদিকে এর মাঝখানে আবার মঙ্গলও রাশি পরিবর্তন করবে। মঙ্গলও চলে আসবে দ্বাদশ ঘর থেকে রাশির উপর, নীচ অবস্থায় থাকবে, কিন্তু নীচ মঙ্গলের আবার সূর্য দ্বারা নীচ ভঙ্গ হয়ে যাবে। এবার দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। এই চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। এবার দেবগুরু বৃহস্পতিও এই এপ্রিল মাসের 11 তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন চলে আসবে মঙ্গলেরই নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে চলে আসবে। এটা গেল তো একটা পার্ট। এবার আসল পার্টে চলে আসি। সেটা হচ্ছে কি, যে এই শনি যখন এই ভাগ্যের ঘরে অবস্থান করবে, তখন একসাথে 4টি গ্রহ থাকবে, শনি, বুধ, শুক্র এবং রাহু। শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে ভাগ্যের ঘরে। শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে একটা পরিবর্তন যোগ তৈরি হয়েছে। বুধ এই ঘরে অবস্থান করছে। বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে এই ভাগ্যের ঘরে অবস্থান করছে। তৃতীয় ঘরটা কিসের ঘর? কাগজপত্রের ঘর। দ্বাদশ ঘরটা কিসের ঘর? বিদেশ সংক্রান্ত কাজ, ব্যয় জিনিসটাকেও বুঝায় দ্বাদশ ঘর থেকে। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক, বাণীর কারক, ব্যবসার কারক। শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, সৌন্দর্যের কারক, সুখের কারক, ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক। এবার শনি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে অবস্থান করছে ভাগ্যের ঘরে। আর রাহু তো এখানটাতে অবস্থান করছে। রাহু একটি ছায়া গ্রহ।
তাহলে এই যে দুটি পাপ গ্রহ যখন নবম ঘরে অবস্থান করছে, তো শাস্ত্র কি বলছে? বলছে যে কোনো পাপী গ্রহ যখন ত্রিকোণে অবস্থান করবে, পঞ্চম ঘর নবম ঘরে অবস্থান যখন করবে, তখন মানে সেই ঘরটাকে খারাপ করবে, কিন্তু নিজে আবার শুভ হয়ে যাবে এবং তার সাথে যেই ঘরের কারকত্ব রাখবে সেই ঘরের ফল দিতে থাকবে। তাহলে শনি আর রাহু দুটি পাপী গ্রহ, তাহলে যে ঘরটাতে অবস্থান করছে এটা তো ভাগ্যের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, তাহলে নিজে শুভ হয়ে গেল আর ঘরটাকে খারাপ করছে এবং যে ঘরের কারকত্ব রাখছে সেই ঘরের ফল দিবে। এবার শনি হচ্ছে সপ্তমপতি আর অষ্টমপতি হয়ে নবম ঘরে অবস্থান করছে, তাহলে এই দুটি ঘরকে প্রভাবিত করবে। এবার বুঝার ব্যাপার আসছে এইখান থেকে যে শনি অবস্থান করছে মীন রাশিতে। মীন রাশি হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির রাশি, দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কি সম্পর্ক। এবার দেখতে হবে যে গোচরে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্কটা কি রয়েছে। যদি দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক তৎকালীন মিত্রতা না হয়ে তৎকালীন শত্রুতা হয়, তাহলে এই কর্কট রাশির কিন্তু অবস্থা খারাপ হবে, চারিদিক থেকে সমস্যায় পড়ে যাবে। তো যাই হোক, তাহলে সেই জিনিসটাও দেখা যাক। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায়? লাভের ঘরে বৃষ রাশিতে। আর বৃষ রাশির অধিপতি শুক্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে উচ্চ অবস্থায় এবং এখানটাতে 31শে মে পর্যন্ত থাকবে। তাহলে এখানটাতে একটা দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের স্থান পরিবর্তন হয়ে গেল। তাহলে একটা ভালো তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হলো দেবগুরু বৃহস্পতির সাথে। তাহলে শনি এখানটাতে এই যে দেবগুরুর সাথে একটা সম্পর্ক উঠে চলে আসলো। এবার রাহু অবস্থান করছে, রাহু কি ছায়া গ্রহ, তাহলে রাহু এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে যেহেতু রাহু ছায়া গ্রহ। এবার রাহু কিন্তু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, আবার শনিও 28-29 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আবার 1 এপ্রিল শুক্রও প্রবেশ করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে একসাথে সবগুলো গ্রহ অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তাহলে কি হচ্ছে, দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, আবার দেবগুরু নক্ষত্রে অবস্থান করছে, আবার ওদিকে দেবগুরু অবস্থান করছে লাভের ঘরে এবং একটা রাশি পরিবর্তন যোগ তৈরি হয়ে গেছে। তাহলে একটা জবরদস্ত এখানটাতে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে কর্কট রাশির ক্ষেত্রে। তাহলে এই জায়গাটুকু সম্পূর্ণ ক্লিয়ার। এবার অবস্থানটা কোথায় করছে, সেটা হচ্ছে ধর্ম ত্রিকোণে। তাহলে এই যে অবস্থানটা করছে শনি অবস্থান করছে ধর্ম ত্রিকোণে। তো ধর্ম ত্রিকোণ কীভাবে তৈরি হচ্ছে? রাশি, পঞ্চম এবং নবম ঘর নিয়ে ধর্ম ত্রিকোণ হচ্ছে। তাহলে শনি এই যে ধর্ম ত্রিকোণে অবস্থান করছে, তাহলে ধর্ম ত্রিকোণটার উপরও এই তিনটা ঘরের উপর প্রভাব পড়বে। তারপরে শনি যে ঘরের কারকত্ব রাখছে সপ্তম ঘর, অষ্টম ঘর, এই ঘরের প্রভাবটা বিস্তার করবে, প্রভাবিত করবে। এবং শনির যে দৃষ্টিগুলো পড়ছে যে সমস্ত ঘরগুলোতে, সেই ঘরগুলোকেও বিশেষ প্রভাবিত করে দিবে। তাহলে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘর বৃষ রাশিতে, যেখানটাতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেও অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির উপরও দৃষ্টি দিচ্ছে। এবং যে ঘরটা দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে তার মিত্র রাশি। মিত্র রাশিকে শুক্রের রাশি বৃষ রাশি, এবং শুক্রদেব ওই শনির সাথেই অবস্থান করছে ভাগ্যের ঘরে, তাও আবার কি উচ্চ অবস্থায়। এবার শনির দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। তাহলে কন্যা রাশির সাথে সম্পর্ক কি? কন্যা রাশির অধিপতি বুধ, বুধের সাথে সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা, বুধও অবস্থান করছে শনির সাথে। এবং শনির যে দশম দৃষ্টি সেটা পড়ছে কোথায়? ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘরটা কার ঘর? ধনু রাশি। তাহলে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার অবস্থান করছে, আবার দেবগুরুর উপর দৃষ্টি দিচ্ছে, আবার দেবগুরুর রাশিতে অবস্থান করে দেবগুরুর রাশি ধনু রাশিকেই দেখছে। আবার অপরদিকে রাহু, রাহু তো ছায়া গ্রহ। তাহলে কি হচ্ছে? ছায়া গ্রহ ধরুন শনিবদ রাহু বলা হয়, রাহু তো শনির সমান ফল দিয়ে দিবে এবার। তাহলে তো শনি কি, রাহু কি করছে? শনির বলে বৃদ্ধি করে দিচ্ছে। তাহলে শনিকেও প্রভাবিত করছে, গুরুকেও প্রভাবিত করছে। তাহলে এইখান থেকে এই জিনিসটাই তো বোঝা যাচ্ছে যে দেবগুরুর জ্ঞানের আলোতে সবগুলো এখন গ্রহ আলোকিত হয়ে গেছে, যেহেতু এই ভাগ্যের ঘরে অবস্থান করছে। তাহলে কোথায় এটা পিশাচ যোগ, পিশাচ দোষ হলো কর্কট রাশির ক্ষেত্রে? তাহলে তো এটা পিশাচ দোষ না হয়ে পিশাচ যোগ হয়ে গেল। এই কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে। এবার কেউ বলছে যে রাশির উপর বলে দৃষ্টি পড়ছে, রাহুর দৃষ্টি রাশির উপর থাকছে, এটাতে তো ভয়ানক ব্যাপার হবে। তো ভয়ানক ব্যাপারটা কীভাবে? রাহু তো বুঝিয়ে দিলাম, রাহু তো ছায়া গ্রহ। তো রাহু যে দৃষ্টিটা দিবে তো গুরুর দৃষ্টি, গুরুর আশীর্বাদ পেয়ে গেল এবার কর্কট রাশির।
তাহলে কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে, আর রাহু হচ্ছে ছায়া গ্রহ, তাহলে তো সেই ফলটা তো দিতে পারবে না। হ্যাঁ, তবে রাহু আর শনি তো পাপী গ্রহ, কিছু না কিছু এর বাজে ইফেক্ট থাকবে, কারণ মূল স্বভাব তো ছাড়তে পারবে না। তা বলে যে একদম ওই মানে একটা বাজে প্রভাব দিবে সেই প্রভাবটাও দিতে পারবে না, কারণ একসাথে 4টি গ্রহ মিত্র গ্রহ এখানটাতে অবস্থান করবে, এবং 13 তারিখের পর সূর্য চলে আসছে কেন্দ্রে উচ্চ অবস্থায়, এবং রাশির উপর মঙ্গল অবস্থান করবে। এবার মঙ্গল অবস্থান করবে 12 এপ্রিল থেকে আবার পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে। তাহলে কি হচ্ছে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে তো একটা খুব সুন্দর গ্রহদের মানচিত্র উঠে আসছে এই কর্কট রাশির ক্ষেত্রে। তো যাই হোক, সূর্য যখন রাশি পরিবর্তন করবে, তারপরে মঙ্গল যখন নক্ষত্র বা রাশি পরিবর্তন করবে, তখন সেই সময় বিশেষ আলোচনা করব। কিন্তু বর্তমানে এই যে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, যে এই পিশাচ যোগ, পিশাচ দোষ দিয়ে যে ভয় দেখানো হচ্ছে, এটা থেকে কোনো রকম আমার মতে মনে হচ্ছে কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপারই নাই। হ্যাঁ, তবে কি যে গ্রহ তো গ্রহের কাজ করবে, এখন শনি যে কাজগুলো করতে বুঝাচ্ছে সেই কাজ তো করতে হবে, তার বিপরীতে চললে তো অবশ্যই বিপরীত ফল পাওয়া যাবে। যেমন শনির নবম ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে একদম যে তৃতীয় ঘরে। তো তৃতীয় ঘরটা কিসের ঘর, কি বুঝাচ্ছে তৃতীয় ঘর থেকে? তৃতীয় ঘর হচ্ছে কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সির ঘর, যোগাযোগের ঘর। তো ব্যস্ততা অবশ্যই থাকবে, এবং কাগজপত্র তোমাকে মেনটেন করে চলতে হবে। তুমি কাগজপত্র মেনটেন করে চলবা না, তুমি একটা টাকা খরচা করছো তার হিসাব রাখবা না, তার জন্য তো গ্রহ দায়ী নাই। গ্রহ তো বুঝাচ্ছে তোমাকে এগুলো করার জন্য, যে তুমি তোমার জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে আসো। এই জিনিসটাই তো গ্রহ বুঝাচ্ছে, যে তৃতীয় ঘর হচ্ছে ডকুমেন্টেন্সির ঘর, কাগজপত্রের ঘর। তুমি এখন কাগজপত্র দিয়ে কাজ করলা, যে দরকারি কাগজপত্র বাড়িতে নিয়ে এসে এমন জায়গায় রেখে দিলা যে কাজের সময় তুমি খুঁজে পেলে না। কিংবা যে কোনো কাজ করতে গেলে শনি বুঝাচ্ছে যে তোমাকে আগে ডকুমেন্টেন্সি কাগজপত্র ঠিক করতে হবে, যে তুমি কারোর সাথে কাজ করছো তার সাথে কোনো লেখাপড়িই নাই, তাহলে তো তোমার তো অবশ্যই বিপদ হবে। এই জিনিসগুলো তো বুঝতে হবে এই ঘর থেকে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে শনি আর এই রাহুর এই অবস্থানে, কারণ এই নবম ঘর থেকে দূর যাত্রা জিনিসটাকে বুঝাচ্ছে। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে যারা কর্মে যুক্ত রয়েছেন বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা বড় মহাজন বা ব্যবসা ক্ষেত্রে কোনো একটা বড় জায়গায় যাবে তার জন্য কোনো একটা চুক্তি হতে পারে। এবং নবম ঘর থেকে পিতার ঘর জিনিসটাকে বুঝাচ্ছে, এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে লাভের ঘরে, লাভের ঘর থেকে আবার বড় ভাই বোনদের সাথে সম্পর্ক বুঝাচ্ছে। আবার শনির দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে, সেখান থেকে আবার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বুঝাচ্ছে। অর্থাৎ পৈতৃকজনিত সম্পত্তিরও কোনো একটা বন্টন জিনিসটা হতে পারে এই সময়কালে কর্কট রাশির ক্ষেত্রে, কিংবা কোনো রকম একটা ছোটোখাটো পরিবর্তনও হতে পারে, কর্মক্ষেত্র হোক বা ভূমি সংক্রান্ত কাজেও হোক। কারণ ভূমির অধিপতি শুক্রদেব এই ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময় একটা কোনো বড় ডিল হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজে বড় বড় মালের অর্ডার আসতে পারে। এই সমস্ত ভালো জিনিসই তো বুঝাচ্ছে শনির এই এতগুলো গ্রহের অবস্থান। এখানেতে তো শনি আর রাহু শুধু অবস্থান করছে না, এখানেতে শুক্র অবস্থান করছে, বুধ অবস্থান করছে। তাহলে কোথায় এখানটাতে তো কোনো এই পিশাচ যোগ বা পিশাচ দোষের তো কোনো প্রভাব সেই জিনিসটা খাটছে না, বরঞ্চ তো একটা ভালো জিনিস প্রভাব উঠে চলে আসছে। নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে শুক্রের সাথে বুধের, এবং এখানটাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। এখানটাতে শুক্রের সাথে শনির যে জুতিটা তৈরি হচ্ছে, সেই জুতি থেকে বোঝাচ্ছে যত কর্ম করবে তত লাভ পাবে, এরকম একটা ভালো যোগ তৈরি হচ্ছে। তবে এটাও ঠিক, শনি যে অবস্থান করছে সপ্তম এবং অষ্টমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, এইখানেতে কর্মক্ষেত্রে কিছুটা হলেও ধীর গতি আসবে, একটু ধৈর্য ধরতে হবে। শনি তো ধৈর্য জিনিসটাকে বুঝাচ্ছে, শনি তো ধৈর্য ধরেই কাজ করতে বুঝাচ্ছে, যে কোনো কাজ করবা ধৈর্য ধরে করতে হবে তোমাকে। তুমি ওই তাড়াতাড়ি পারাপারি এগুলো করলে চলবে না, যে কোনো কাজ তোমাকে প্ল্যান করে করতে হবে, অনুশাসনের মধ্যে থেকে করতে হবে। এই সমস্ত জিনিস ধর্মের ঘরে শনি অবস্থান করছে ধর্ম ত্রিকোণে, তো এখান থেকে কি বুঝাচ্ছে যে ধর্মের প্রতি তোমাকে যুক্ত হতে হবে। শনি মানে কি দান সেবা, তো শনি এই জিনিসটা বুঝাচ্ছে ধর্মের প্রতি তোমাকে এগিয়ে যেতে হবে, ধর্মপথেই থাকতে হবে, সেবা জিনিসটা করতে হবে ধর্মের প্রতি। তো এই সমস্ত জিনিস করলে তো যথেষ্ট ভালো ফল পাবে এই কর্কট রাশি, এবং ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে। এবং বহু লোকে এখানটাতে বহু জ্যোতিষী তুলে ধরছে যে এটা একটা হয়ে যাচ্ছে কি কাল সর্পযোগ, কারণ শনি আর রাহু আর কেতুর মাঝখানে সব গ্রহ অবস্থান করবে, এরকম কোনো জ্যোতিষীয় সূত্র নাই। হ্যাঁ, জ্যোতিষীয় সূত্র কি বলছে যে কেতু এবং রাহুর যে মাঝখানে সমস্ত গ্রহকেই
অবস্থান করতে হবে, তারপরেই হবে কালসর্প যোগ বা দোষ। এইখানটাতে তো সেই জিনিসটা নাই। হ্যাঁ, কালসর্প যোগ বা দোষ সেই জিনিসটা আসছে, আগামী দিনে আসবে, এখনো পর্যন্ত সেই সময়টা আসেনি। শনির এই অবস্থানে যথেষ্ট ভালো অবস্থান, সপ্তমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তাহলে আপনার যে পার্টনার তার ভাগ্যের উন্নতি হবে, উন্নতির দ্বারা সংসারে উন্নতি হবে, কিংবা যারা ব্যবসায়িক পার্টনার রয়েছেন তাদের মধ্যে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, বা ওই পার্টনারের ভাগ্যের উন্নতির দ্বারা কর্মে উন্নতি হবে। অষ্টমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তো অষ্টমপতি ভাগ্যের অষ্টম ঘর থেকে কি শুধু সংঘর্ষ জিনিসটাকে দেখা হয়, গভীর জ্ঞান জিনিসটাকেও তো দেখা হয়, তাহলে মেডিকেল জিনিসটাও দেখা হয়, দূরযাত্রা বিদেশ যাত্রা জিনিসটাকেও দেখা হয়। তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো একটা বড় উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের বিদেশ যাত্রা হবে, এটাও তো বুঝাচ্ছে এই নবম ঘর থেকে দূরযাত্রা বুঝাচ্ছে। আর শনি রাহুর জুতি, রাহু তো সবসময় অ্যাম্বিশন দিবে এবং দূরযাত্রা দেখাবে যে চলো, আর শনি কর্ম জিনিসটাকে দেখাবে, আর শুক্র দেখাবে প্রতিভা জিনিসটাকে, নিজের প্রতিভাটাকে উঠিয়ে নিবে, আর বুধ দেখাবে ম্যানেজমেন্টের ক্ষমতাটাকে, চতুরতার ক্ষমতা, ম্যানেজমেন্টের ক্ষমতা, এই জিনিসগুলো বুধ নিয়ে চলে আসবে। অর্থাৎ যথেষ্ট ভালো সময় হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। এখানটাতে আমার মতে কোনো রকমভাবে কোনো এখানটাতে ওই পিশাচ দোষ বলে কিছু নাই, পিশাচ যোগ বলে কথাটা হয়ে যাবে। পিশাচ দোষের এখানটাতে কোনো ব্যাপার নাই, পিশাচ যোগ এক কথায়। তবে কিছু ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, সেটা কি যে পিতার ঘরে এই জিনিসটা হচ্ছে, অতএব বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, বাবার পিতার শারীরিক দিক যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং দেবগুরু বৃহস্পতি সবথেকে ভালো হচ্ছে, দেবগুরু বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, তো মৃগশিরা নক্ষত্রে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপারটা উঠে আসে। তো দেবগুরু হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার, শিক্ষার ভাণ্ডার, আর দেবগুরুর জ্ঞানের আলোতে এই সবাই সবাই মানে জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয় এক কথায়। তো এইখানটাতে না চিনতে পারবে যে কোনো যদি ঠকানোর লোক আসে, তো সেই জিনিসটাকে চিনতে পারবে যে একটা দূর যাত্রা হচ্ছে বা কোনো জায়গাটা যোগাযোগ জিনিসটা উঠে আসছে, তো বুঝতে পারবে যে ওই জায়গাটাতে গেলে আমার প্রফিট হবে কি হবে না। এবং যেহেতু রাহু আর বুধ এখানটাতে অবস্থান করছে, একটা জ্বর যোগ চলে আসবে, তো মুখের কথা এখানটাতে কোনো কাজ হবে না। যে মুখের কথাতে কাজ করতে আসবে তাকেও কিন্তু কর্কট রাশি চিনতে পারবে যে এই লোকটা ফ্রড লোক রয়েছে, এর সাথে কাজ করা যাবে না। কারণ লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মৃগশিরা নক্ষত্র, আর মৃগশিরা নক্ষত্র জিনিসটা কি যে হরিণের মাথা। তো হরিণ কি, হরিণ চঞ্চল, এবার হরিণ তো কাউকে সহজে ধরা দেয় না, জানে যে ধরা দিলে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার। আর গুরুদেব দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে, তাহলে সেই জ্ঞানটা লাভ করবে। অর্থাৎ এই সমস্ত জিনিস তো তুলে ধরলাম আপনাদের কাছে সম্পূর্ণভাবে, আপনারা আশা করছি বুঝতে পারছেন। কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই, একটু চোখ কান খোলা রেখেই চলতে হবে, যেটা সবাই চলে, আপনিও চলবেন আমিও চলবো, সবাই চলে। এখানে তো ভয় পাওয়ার তো কোনো ব্যাপার নাই যে হসপিটালের বেড রেডি রাখতে হবে, মানে রক্তক্ষরণ হবে, এর সাথে মারামারি হবে, ওই ফ্রড কেসে পড়তে হবে, এগুলো তো নাই। হ্যাঁ, আমি যদি বেআইনি পথে চলি, যেমন শনি আর রাহু অবস্থান করছে, শর্টকাট জিনিস অবশ্যই নিয়ে আসবে, বেআইনি জিনিসটাকে অবশ্যই নিয়ে আসবে, বেআইনি পথটাকে অবশ্যই নিয়ে আসবে। যে নিজের ইনকামকে বৃদ্ধি করার জন্য বেআইনি পথে যাব, তাহলে বেআইনি পথে যদি যাই আমি, তার তো সবারই ক্ষতি হবে। সেটা তো শুধু কর্কট রাশি কেন, সব রাশির লোকেরই তো ক্ষতি হবে যদি কেউ বেআইনি পথে যায়। অর্থাৎ বেআইনি পথে যাওয়া যাবে না, প্রশাসনের ঝুট ঝামেলা তাকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলেই যথেষ্ট। এই সময়কালে কর্কট রাশি কী উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করবেন, গুরুর আশীর্বাদ নেবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন, এবং মঙ্গলবার করে বজরংবলী দর্শন করবেন, এবং ওখানে পারলে জটাওয়ালা নারকেল দিবেন, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই এই কর্কট রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী সময়ে বহু ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন, কোনো ভয় পাওয়ার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, এগুলো কোনো ভয়ের ব্যাপারই নাই। সব কিছুই তুলে ধরলাম, আপনারা ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।